তুই যা এখান থেকে, তোকে চেয়ে দেখলো আমার বমি আসে। আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে। ক্লাসে বরাবর আমার সিটটা বুকিং দেওয়াই থাকে, সেখানে কেউ বসতে সাহস পায় না। হ্যাঁ, সবার পিছনের সিটটাই আমার জন্য বরাদ্দ, তাই আমিও গিয়ে বসলাম আমার রাজকীয় সিটে। আমি সানি, কলেজের নতুন, মানে 1 সপ্তাহ হলো কলেজে ভর্তি হয়েছি। আর আমাকে যে কালু ডাকলো, সে আমাদের প্রিন্সিপালের মেয়ে। আমাদের ভয়েস অফ নয় ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কলেজের টপ সুন্দরীদের একজন, রূপ আছে তাই বড়ায় দেখায়। কিছুক্ষণ পর রিহা আর ওর ফ্রেন্ডরা ক্লাসে আসলো। এই কালু, পড়া শিখছিস নাকি আজও বাইরে বের হয়ে যাবি? আরে না, কাল যেভাবে স্যার অপমান করলো, আজ মনে হয় পড়া শিখছে, তাই না কালাচান? বলে সবাই হাসতে হাসতে লাগলো। এত হাসাহাসি কিসে? স্যারের কথায় সবাই চুপ, যে যার যার সিটে বসে পড়লো। কালু, ওহ সরি সানি, পড়া হয়েছে? হ্যাঁ দিনা স্যার, পড়া আমি বুঝি না। থাক, আর বুঝতে হবে না, সুন্দর করে ক্লাস থেকে বের হয়ে যাও। কালকের মতো বেরিয়ে পড়লাম। বাইরে এসে মাঠে বসে রইলাম। আসলে আমি খুব গরিব, তাই একটু খ্যাত, এমনিতে খ্যাত, তার উপরে গরিব আবার কালো। উফ, হোয়াট এ কম্বিনেশন, একদম সোনায় সোহাগা। কি রে কালু, এখানে বসে বসে কি করছিস? কিছু না আপু, এমনি বসে আছি। তুই শুধু কালুই না, একটা জাতীয় বলদ। এই বলে রিহা আর তার বান্ধবীটা চলে গেল। কলেজ ছুটি হওয়ার পর আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। প্রত্যেকদিন হেঁটেই যাই, আজও তাই করছি। এমন সময় একটা গাড়ি এসে আমার কাপড় নোংরা করে দিল। যে দেখি রিহার গাড়ি। রিহা মাথা বের করে হাসছে, তার মানে ইচ্ছে করেই করেছে। তার মানে কাল আর কলেজে আসা হবে না। বাসায় সে শার্টটা ধুয়ে দিলাম, মা রান্না করছে। শানি, আজকে কাজে যাবি না? মা যাচ্ছি। খাবার হয়েছে? তুই গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। আমি খেয়ে গ্যারেজে চলে আসলাম। এখানে কাজ করে যা পাই তা দিয়ে লেখাপড়া, সংসার চালাতে হয়। বিকেল থেকে রাত অব্দি কাজ করি। কিরে, কাজে আইতে এত দেরি করলি কেন? চাচা কইয়ে না, কলেজ থেকে আওয়ার সময় পইরা গেছিলাম, তাই দেরি হইল। তাড়াতাড়ি কাজে লাগা পড়। রাতে কাজ শেষ করে এসে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন আজ চাইলেও আজ কলেজে যেতে পারবো না। ভালো কাপড়ের মধ্যে ওই একটা শার্টই আছে। শানি, সামনের মাসে বেতন পাইলে একটা নতুন শার্ট কিনিস। মা কিনবো, আইজ আর কলেজে যাবো না। দেখি গ্যারেজে গিয়ে কিছু ওভার টাইম করতে পারি কিনা। খাইয়া যাবি না? না, তুমি খাইয়া না, আমি চাচার কাছে গিয়ে খাবো। আচ্ছা। আমি গ্যারেজে চলে আসলাম। সানি, তুই আজ কলেজে যাস নাই? না চাচা, আইজ আর কলেজে যাবো না। খাই আইসোস? না, রান্না হয় নাই। তোমার কাছে কিছু আছে খাওন? ওইখানে 2টা বিস্কিট আছে, খাইয়া নিয়ে কামে লাগে যা। আমি বিস্কুট খেয়ে কাজে লেগে পড়লাম। আজ মনটা খুব খুশি লাগছে, কিছু টাকা বেশি পাবো। সারাদিন কাজ শেষ করে টাকা নিয়ে বাসায় চলে এলাম। চাল আর কিছু বাজার করে আমার কাছে দিলাম। আম্মা, খিদা লাগছে খুব, তাড়াতাড়ি রাইন্দা খাওয়ান দাও। তুই হাত মুখ ধুইয়া নে। আচ্ছা। হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে খুব ভোরে উঠলাম, শার্টটা শুকিয়ে গেছে। কিছুক্ষণ আগের পড়াগুলো রিভিশন করে কলেজে চলে এলাম। এসে দেখি রিহারা সবাই আড্ডা দিচ্ছি। এই কালু, তোর শার্ট পরিষ্কার হলো কিভাবে? কাল ধুইয়া দিছিলাম। তোর কি আর নতুন কাপড় নাই? প্রত্যেকদিন এক শার্ট পরেই আসিস। না গো আফা, নতুন শার্ট কিনবার টাকা কই পাবো? শার্ট কিনতে পারিস না, তাহলে পরিস কেন? না পরে কাজ করলেই তো পারিস। ফকির আসছে কলেজে। শোন, তোদের মতো কালুর কলেজে পড়ার কোনো মানে হয় না, ফকির কোথাকার। আফা, সত্য কথা কইছে। আমরা তো 2-1 টাকা ভিক্ষা নিই, কিন্তু আপনার যে বন্ধুরা আছে, শুনছি তাদের বাবা নাকি এমপি মন্ত্রী, তারা তো আমাদের থেকেও বেশি ফকির। আমরা 2-1 টাকা চাইগা নি, আপনাকে বন্ধুর বাবারা তো হাজার হাজার টাকা চুরি কইরা নাই। কথাটা বলার সাথে সাথে রিহা আমাকে চড় মারলো। হারামির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বন্ধুদের সম্পর্কে এগুলো বলার? শালা কালুর বাচ্চা কালু, আব্বুকে বলে তোকে আজই কলেজ থেকে বের করে দেব। আমি আর কিছু না বলে ক্লাসে চলে এলাম। এসব অপমান এখন আর আমার গায়ে লাগে না। পেটে ভাত না থাকলে মান সম্মান দিয়ে কি হবে? ভাত দিয়ে নয়তো মানচিত্র চিবিয়ে খাবো। সুকান্ত সাহেব ভালোভাবেই টের পেয়েছিলেন ভাতের মূল্য। কিছুক্ষণ পর রিহা, সাগর আর শাকিল ক্লাসে ঢুকলো। এই কেল্লা, তোর তো কলেজ ছাড়ার সময় হয়েছে রে। কেন ভাই? সেটা একটু পরে জানতে পারবি, তবে এটা শিওর থাক,
এই কলেজ তোর থাকার মেয়াদ আর কিছুক্ষণ। এমন সময় প্রিন্সিপাল স্যার আসলেন। সানিউর রহমান ছাড়া সবাই বসে পড়ো। সবাই বসার পর স্যার বলল, তুই কি এই কলেজ ছাত্র? তোকে তো দেখে মনে হয় কোনো ডাস্টবিন থেকে উঠে এসেছিস। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোর কাল থেকে এই কলেজ আসতে হবে না। এই কলেজ তোর জন্য না। যদি লেখাপড়া করতে চাস তাহলে কোন নিম্নমানের কলেজে গিয়ে পড়। যাওয়ার সময় কাগজগুলো নিয়ে যাস, ওকে? বলে স্যার চলে গেলেন। কলেজ ছুটির পর আমি কাগজ নিয়ে গেটে দাঁড়িয়ে আছি। শেষবারের মতো কলেজটাকে দেখে নিচ্ছি। কি রে কাইল্লা, আহারে রিহা দেখ বেচারার মুখটা কেমন হয়ে গেছে। শোন, তুই বরং অন্য কলেজে গিয়ে ভর্তি হ। পাশে যে হওয়ার পর কলেজ আছে সেখানে যা। শালা কালু কাক। বলে ওরা চলে গেল। আমিও বাসে চলে এলাম। আমার এগুলো বলা যাবে না, আমারে বললেও কিছু হবো না, কারণ আমার বুঝি না এগুলা। আম্মা কাল থেকে আর ওই কলেজে যাবো না। কেন, কি হয়েছে? কলেজে যাবি না কেন? ওই কলেজে আমাকে জন্য না, মন্ত্রী এমপির পোলা মায়ের জন্য। তোরে তো আগেই কইছিলাম অত বড় কলেজে পড়তে হবে না। এখন তাইলে কি লেখাপড়া সাইরা দিবি? কি যে কও মা, আমাকে পাশের এলাকায় যে কলেজটা আছে ওইটাতে ভর্তি হবো। তুই যা ভালো বুঝস কর, আমার মাথায় কিছু ধরে না। আম্মা, আমি গ্যারেজে গেলাম। আচ্ছা যা। কি করবো বুঝতেছি না। এই কলেজে পড়তে পারলে কাজটাও করতে পারতাম, লেখাপড়াটাও করতে পারতাম। এখন কি করবো? ক্লাস করলে কাজ হবে না, আর কাজ করলে ক্লাস হবে না। চিন্তায় আমার চোখের পানি এসে গেল। শালার কি চেহারা! যদি একটু ফর্সা হতাম তাহলে আর এভাবে কলেজ ছাড়তে হতো না। কাল যদি কলেজে যাই তাহলে কালকেও কাজে আসতে পারবো না। আচ্ছা, চেহারায় কি সব? গায়ে রং দিয়ে কি বংশ পরিচয় প্রকাশ করে? গ্যারেজে গিয়ে দেখি রিহা আপু আর সবাই দাঁড়িয়ে আছে। আরে কাইল্লা, তুই এখানে কেন? চেহারাতে ঘষা মাজা করতে আসিস নাকি? না রে, মনে হয় লেখাপড়া বাদ দিয়ে গ্যারেজের কাজ শিখতে আসছে। আমি ওদের কথায় কান না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিয়েছে দুইটা, একটা দিয়ে শুনছি আর একটা দিয়ে বের করে দিই। সানি, ওই গাড়িটা দেখতো। দেখতেছি। আমি গাড়ির কাছে যেতেই রিহাপু বলল, চাচা, কালু যেন আমাদের গাড়িতে হাত না দেয়। বাসায় গিয়ে গাড়িটাকে ধুতে পারবো না। আবার সানি ভালো কাজ জানি গাড়ির, ওই তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবে। এতই ভালো কাজ জানিস, তাহলে কাজ না করে কলেজে পড়তে যাস কেন? তোদের মতো গরিবেরা লেখাপড়া করলে আমাদের মতো ধনীদের কামলা কে খাটবে বল কাল্লাই? আফা, আইজ গ্যারেজে আমি একলাই, আর কেউ নাই। আমি যদি না দেখি তাইলে গাড়ি এইখানেই থাইকা যাইব। যা করার তাড়াতাড়ি কর, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গাড়ি ঠিক হওয়ার পর রিহা আপু ভাড়া দিয়ে চলে গেলেন। কত দিছে জানেন? 500। চাচা, এই নেন। 500 টাকার নোট? বাহ, কই পেলি? কই আর পামো, বড় লোকের বড় কাহিনী। বাবার কাছে দিয়া গেছে। হরে, তুই আজ তাড়াতাড়ি কাজে আইলি, কলেজে যাস নাই? গেছিলাম, কলেজ থেকে বাইক কইরা দিছে। বাইর করে দিছে কেন? যার গাড়ি সারাইয়া দিলাম আমাকে কলেজের প্রিন্সিপালের মাইয়া, উনি ভিসা দিছে বাপের কাছে, আর বাপে বাইক কইরা দিল। ওনার বন্ধুদের বাপেরে চোর কইছিলাম, তাই বাইক কইরা দিল। অহন কি করবি? কি আর করবো, পাশের এলাকায় যেটা আছে ওইখানে ভর্তি হবো। ওইখানে পড়লে তো আর কাম করতে পারবি না, সময় দিতে পারবি তো? আমিও তো চিন্তা করতেছি, জানি না চাচা, যেমন কইরাই হোক আমার লেখাপড়া করতেই হইব। তোর বাপ থাকলে তো আর তোরে কাম কইরা লেখাপড়া করতে হইতো না। কি আর করবি, সব উপরওয়ালার খেলা। আচ্ছা চাচা, আমি হন যাই, পাশের এলাকায় যাবো, দেখি কলেজে ভর্তি হবার পাই না। আচ্ছা যা, পরে যাওয়ার সময় দেখা করে যাইস। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। মা, খাবার আছে কিছু? তুই হাত মুখ ধুইয়ায়, আমি ভাত বাড়তাছি। খাওয়া শেষ করে চললাম, যদিও এখন খোলা নেই, কিন্তু যাইতে সময় লাগবো। আমার ছোট মামা থাকে সেখানে। আজ রাত মামার বাসায় থেকে কাল খোঁজ নিয়ে তারপর আসবো। চাচা গ্যারেজে যেতে বলছে, গিয়ে দেখি কি করে। চাচা, কিছু কইবা? এখানে একটু খাড়া, আমি আইতাছি। বলে চাচা ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, এই টাকাগুলো রাখ, পরে কামে লাগবো। আমি টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজে এসে দেখি কলেজ ছুটি হয়ে গেছে, যদিও কলেজটা তেমন একটা ভালো না। আমি সবসময় চাইতাম কলেজে পড়তে, আমি জেদ করে ওই কলেজে ভর্তি হই, কিন্তু আর লাস্টিং করতে পারলাম না। আজকের মামার বাসায় থেকে কাল কলেজে যাব, তাই মামার বাসায় চলে গেলাম। মামা মোটামুটি ধনী, স্বার্থের দুনিয়ার সবাই স্বার্থপর। মামা আমাকে দেখে অবাক হলেন। ইরে, তুই হঠাৎ? আইলাম। কিন্তু কি দরকারে? তুই তো এমনি এমনি আসার ছেলে না। আসলে আমি এই এলাকার কলেজে ভর্তি হবো, তাই আইছি। এখানে ভর্তি হয়ে থাকবি কই?
বাড়ি থেকে ক্লাস করবো, আপনার এখানে আইজ রাইটটাই থাকবো, কাল সকালে যামুগা। আচ্ছা, ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি মামি, মামাতো ভাই হৃদয়, মামাতো বোন দিমা বসে বসে টিভি দেখছে। ভাইটা বড়, আমার থেকে 2 ক্লাস উপরে, আর লিমা আমার 2 ক্লাস নিচে পড়ে। আমাকে দেখে মনে হয় না কেউ খুশি হয়েছে। অবশ্য এর আগেও কয়েকবার এসেছিলাম, তখনও কেউ খুশি হয়নি। আমি যথারীতি আমার থাকার রুমে চলে গেলাম, মানে রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরেই আমি থাকি। যতবার এসেছি ততবারই থেকেছি। সবাই ভাবে রান্নাঘরে থাকা যায় নাকি? রান্নাঘরের ভিতরে একটা আলাদা ছোট রুম আছে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। খুব খিদা লাগছে। মামাকে বলে দেখি কিছু আছে কিনা। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি মামারা খাচ্ছে। মামা, খিদা পাইছে, কিছু খাবার আছে? আমরা খাওয়া শেষ করি, তারপর আসিস। আচ্ছা। আমি আবার চলে আসলাম। কিছুক্ষণ পর মামি এসে বললেন, রান্নাঘরে পাতিলে ভাত আছে, খেয়ে নে। বলেই মামি চলে গেলেন। আমি রান্নাঘরে এসে পাতিল খুলে দেখি কিছু পোলাও আছে। বাহ, খুব মজার খাবার তো। অনেকদিন পর পোলাও খামো। মনে পড়ে না শেষ কবে পোলাও খেয়েছি, যদিও বেশিরভাগই পোড়া। কথায় আছে না, ভিক্ষার চাল কারা আর আকারা। পোলাও গুলো খেয়ে তৃপ্তির একটা ঢেকুর তুললাম, আর পেট হাতাতে হাতাতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে একটু দেরিতেই ঘুম ভাঙলো। উঠে দেখি সবাই খেয়ে দিয়ে আরাম করে টিভি দেখছি। মামা, আমি জায়গা। আমাকে দেখে ভাই বোন দুটো চলে গেল অন্য রুমে। এখনই চলে যাবি? খেয়ে যাবি না? মামা, কুত্তার পেটে ঘি হজম হবে না বলে আমি বেরিয়ে পড়লাম। আচ্ছা, সত্যি কি কুকুরের পেটে ঘি হজম হয় না? টেস্ট করতে হবে। মামার বাসা থেকে বের হয়ে কলেজে এলাম। এসে দেখি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপও না। আর কলেজ দিয়ে কি হয় বলুন? লেখাপড়া নিজের কাছে। ভালো করে পড়লে গোবরেও পদ্ম ফুল ফুটে। আমি ভর্তির সব কার্যক্রম শেষ করে বাসায় চলে এলাম। তোর মামার কাছে খুব মজাতেই আসছিলি, তাই না? মা, প্রত্যেকবারই মজা করি, এবারও করছি। মামা আইতে দিতে চায় না, খুব কষ্টে আইলাম। তা সকালে খাইয়া আইসস? যাবার লগে লাগে মামি পোলাও রাঁধছে, ওইগুলাই খাইলাম। তুমি খাইছো? তোর আবুল চাচার ধান শুকাই দিলাম, তাই কিছু চাল দিছিল, ওগুলাই রাঁধছিলাম। কলেজে ভর্তি হইছস? আচ্ছা, আমি গ্যারেজে যাই বলেই বেরিয়ে পড়লাম। যাবার সময় দেখি রিহা আপু রিক্সা করে কলেজে যাচ্ছে। আমাকে দেখে রিক্সা থেকে নামলো। এই কালুর বাচ্চা কালু, গাড়ি ঠিক করে দিছস? আবার নষ্ট হয়ে গেল কেন? আমি কি কইরা জানবো গাড়ি কেন নষ্ট হইলো? আপনি গাড়িতে জিগান। এই কাইল্লা, চাপা মারবি না, চল আমার সাথে। কই যাবো? গাড়ি ঠিক করে দে। চলেন। সামনে এগিয়ে দেখি গাড়িতে সবাই বসে আছে, তার মানে আবার কিছু করবে আমার সাথে। এই শাকিল, কালুরে পাইছি রে। কই পেলি? কাল্লো তো এখন মিস্ত্রি কাল্লো। ওয়াও, কালু মিস্ত্রি, কেমন যেন বাংলা ছবির ভিলেনের মতো লাগছে। ভাই, আমার একটা নাম আছে, ওই নামেই ডাক দিন। আর না পাইলে ডাইকেন না। আমি এখন যাই, গ্যারেজে কাম আছে বলেই সেখান থেকে চলে এলাম। থাকলে আরো কিছু হজম করতে হতো। সেদিনের মতো গ্যারেজে কাজ শেষ করে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা বের হলাম কলেজে যাওয়ার জন্য। কলেজে এসে ক্লাসে বসে আছি। আমার মতো অনেকেই আছে গ্রামের ভিতরে, তাই সবাই আমার মতো মানে আবার ময়লা জামা না, তবে কলেজের মতো স্টাইলিশ না। কিছুক্ষণ পর স্যার এলেন। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে এলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস। আমার নিয়মিত ক্লাস করা হয়ে ওঠে না, কারণ চাচা তো আর এমনি এমনি বেতন দিবেন না। যেদিন গ্যারেজে কাজ কম থাকে সেদিন বাসায় তাড়াতাড়ি এসে পড়তে বসি। আস্তে আস্তে ইয়ার চেঞ্জ পরীক্ষা এসে পড়ে। চাচার কাছ থেকে কিছুদিন ছুটি নিতে হবে। চাচা, সামনের সপ্তাহ থেকে আমার পরীক্ষা, আমার ছুটি লাগবে। পরীক্ষার জন্য তোর কামে আইতে হবে না, ভালো করে পরীক্ষা দে। আমি বাসায় এসে পড়তে বসলাম। এই কয়েকদিন আমি বাড়ি থেকে বের হইনি। দেখতে দেখতে পরীক্ষাও এসে পড়লো, তাই পড়ালেখায় খুব ব্যস্ত হয়ে পড়লাম। পরীক্ষার দিন সকালে কলেজে আসার সময় দেখি মামা অফিসে যাচ্ছে। সরকারি চাকরিজীবী, গাড়ি করেই যায়, কিন্তু আজ রিক্সা করে যাচ্ছে। মামা, আপনি? আজকে পরীক্ষা নাকি? আজ থেকে শুরু হইব। আপনি কই যান? অফিসে যাচ্ছি, গাড়িটা নষ্ট হয়ে গেছে। মামার ভাই বোনেরা কই? কেমন আছে? ভালোই আছে, তুই যা, পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। বলেই মামা চলে গেলেন। আমি চলে এলাম পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ করে মনে হলো মামার বাসা থেকে একটু ঘুরে আসি। মামার বাসায় এসে কলিং বেল বাজাতেই মামি দরজা খুলে দিলেন। কি রে, তুই এখানে? মামি কেমন আছে এটা জিজ্ঞেস করতে এসেছিস? না মামি, রাস্তায় মামার লগে দেখা হইলো। মামার নাকি গাড়ি নষ্ট হইয়া গেছে, তাই এলাম। গাড়ি নিচে আছে, তুই নিচে যা। আমি তার আগে বলে দিচ্ছি তোকে গাড়ি দেখিয়ে দিবে।
আমি নিচে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর তারান এসে গাড়ি দেখিয়ে দিয়ে চলে গেল। আমি গাড়ি ঠিক করে আবার উপরে এলাম। এবার দরজা খুললো না কেউ। আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম। খুব পানি পিপাসা লাগছে। চাচা, আমার একটু পানি দিবেন? আপনি বসেন, আমি পানি আনছি। বলে দারোয়ান চাচা গেলেন পানি আনতে। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি মামা বাসায় আসছে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস? এমনি খাড়ায় আছি। তখন কইলেন না গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি দেখতে আইছিলাম। এখন গাড়ি ঠিক আছে। খাইছিস কিছু? মামি খাওয়াইলো। এই নে, যাওয়ার সময় কিছু খেয়ে যাস। এই বলে মামা 10 টাকা হাতে দিয়ে চলে গেলেন। আমার কাছে এই 10 টাকার মূল্য 100 টাকার সমান। বাবা, এই নেন পানি। ধন্যবাদ চাচা। আচ্ছা মাহিন স্যার, আপনার কি হয়? মামার নাম মাহিন। থাক, আর পরিচয়টা দিব না। দূর সম্পর্কের এক মামা হয়। ওনার গাড়িটাই ঠিক করে দিলাম। আমি ফানিকে হাঁটা দিলাম বাসের উদ্দেশ্যে। মাথা নিচু করে হাঁটছিলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা তুলে দেখি লিমা। সরি বোন, দেখতে পাই নাই। লিমা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে চড় মারল। দেখতে পাস নাই? চোখ কই রাখছিলি? পকেটে? কথা বলস না কেন? তুই আসিস কেন আমাদের বাসায়? লিমা চলে যাওয়ার পর আমি সেখান থেকে চলে আসি। বাসায় খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। দেখতে দেখতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। খুব ভালো হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষ করে আবার কাজে যোগ দিলাম। কাজের পড়ার মধ্যে কেটে যেতে লাগলো আমার দিন। কিছুদিনের মধ্যে রেজাল্টও দিয়ে দিল। মোটামুটি ভালোই হয়েছে রেজাল্ট, কিন্তু আমাকে এর থেকেও আরো ভালো করতে হবে। টেস্ট পরীক্ষার কিছুদিন আগে আমার কিছু নোটের দরকার হলো, কিন্তু আমার তো সাহায্য করার মতো কেউ নাই। হঠাৎ রিহা আপুর কথা মনে পড়লো, কিন্তু ওরা তো আমায় দেখতেই পারে না। আচ্ছা, আগে গিয়ে দেখি। পরদিন সকালে গেলাম আগের কলেজে। গিয়ে দেখি সবাই আছে। অনেকক্ষণ রিয়া আপুকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হতাশ হয়ে বসে পড়লাম। আরে কালু, তুই আবার আসছিস কেন, তাও আবার এতদিন পর? কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো। পিছনে ফিরে দেখি শাকিল। ভাই, একটু দরকার আছিল। রিহা আপু কই বলতে পারেন? রিহা কলেজে আসে না অনেকদিন থেকেই। কেন, কি হয়েছে? ও, আপনি একটু রিহা আপুর বাসায় নিয়ে যাবেন? তুই গিয়ে কি করবি? ভাই, আপনারা আমার যতই অপমান করেন, দিন শেষে আমার ক্লাসমেট, তাই আমার একটা দায়িত্ব আছে। কিন্তু তোরে দেখিয়ে যদি রিহা কিছু বলে? কিছু কইলে আশা পড়বো, কিন্তু ভাই আমার একটা কথা আছে। কি বল? আপনি এত চেঞ্জ কেমনে? হ্যাঁ রে, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। তুই এখান থেকে চলে যাওয়ার কিছুদিন পর আব্বু আম্মু মারা যায়। ব্যবসা ধরার মতো যোগ্যতা আমার এখনো হয়নি, তাই ভার দিয়েছিলাম চাচার কাছে। এখন চাচাই সবকিছু মালিক, আর আমরা ফকির। তখন বুঝতে পারলাম তোকে অপমান করা উচিত হয়নি। আমাকে মাফ করে দিস রে। আরে ভাই, এগুলো কি কন? বন্ধুই তো। চলেন রিহা আপারে দেখে আসি। আমি আর শাকিল রিহা আপুদের বাসায় আসলাম। রাস্তার মোড়ে 3তলা বাসাটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকলাম শাকিলের সাথে। তোমার সাথে ওইটা কে শাকিল? আন্টি, ওর নাম সানি, আমরা একসাথেই পড়ি। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আন্টি, রিহা কই? রিহা মনে হয় ছাদে আছে, যাও। আমি আর শাকিল ছাদে এলাম। ছাদে এসে দেখি রিহা আপু ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি শাকিলকে বললাম, আপনি এইখানে থাকেন, আমি আগে গিয়া দেখি আমাদের দেখা কেমন করে। শাকিল সেখানেই দাঁড়িয়ে রইল। আমি আস্তে করে রিহাপুর পেছনে দাঁড়ালাম। রিহা আপু কেমন আছেন? পেছনে ফিরে রিহা আপু আমাকে দেখে চমকে গেলেন। আরে কালু, তুই এতদিন পর? শুনলাম আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন, তাই দেখতে আসলাম। আপু, কিছু কিনে আনার ক্ষমতা তো আমার নেই, তবে একদিন কিছু অবশ্যই আনবো। আচ্ছা, আপনার মন খারাপ কেন? শাকিল ভাইও আসছে। শাকিল কই? আমার মন খারাপ তোকে কে বললো? আমি শাকিলকে কয়েকটা ডাক দিলাম, মনে হয় নিচে গেছে। আর মন খারাপের কথা বললাম, কারণ আমি কারো মুখ দেখেই বুঝতে পারি এটা। ভাবতে পারেন এটা আমার একটা গুণ। রিহা আপুর বাঁকা দাঁতের হাসি যে কারো বুকে কাঁপুন ধরিয়ে দিতে পারে। আমি কি হাসার কিছু বললাম? যে কিনা সামান্য একটা অঙ্ক বুঝতে পারে না, সে কিনা মুখ দেখে মনের কথা বুঝতে পারে। আপু, এটা ভুল বললেন। মুখ দেখে মনের কথা বোঝা যায় না, মনের কথা বুঝতে হয় চোখ দেখে। মুখ দেখে বোঝা যায় শরীরের অবস্থা। বাহ, ভালোই তো ব্যাখ্যা দিতে পারিস। আচ্ছা, তোরে কালু ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গেছি। এটাই স্বাভাবিক। সারা বছর লেখাপড়া না করলে যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না, তেমনি আমার নামটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। নাম বল, ব্যাখ্যা না। সানি। তারপর বললে না তো মন খারাপ কেন? না রে, এমনি মন খারাপ না। তারপর তোর লেখাপড়া কেমন চলছে? আর লেখাপড়া? আপনাদের কলেজে তো পড়তেই দিলেন না। এই কথা শুনে রিহা আপু মাথা নিচু করে ফেলেন। তোর বাবা মা কেমন আছে? বাবা, সে তো এখন আকাশের চাঁদ, সেখানে বসে বসে আমাদের দেখছেন। আর মা ভালোই আছে।
জানিস তানি, তোকে অপমান করে আমি খুব মজা পেতাম। তখন বুঝতে পারতাম না কাউকে অপমান করলে কেমন লাগে, খুব মজা লাগতো। সেটাই আমার মজার খোরাক ছিল। আমি না থাকাটাই কি মন খারাপ করার কারণ? না রে, কয়েকদিন আগে রিমনের সাথে একটা পার্টিতে যাই। সেখানে সবাই ছিল খুব উচ্চ বংশ, একমাত্র আমিই ছিলাম সবার থেকে সাধারণ। সেদিন রিমন আমাকে খুব অপমান করে। সেদিনই বুঝতে পারি অপমানটা কি। আচ্ছা রিহাপু, আমি এখন যাই, কয়েকদিন পর পরীক্ষা, ভালো করে পড়েন। এখনই চলে যাবি? রিহাপুর চোখের করুণ চাহনি। বাসে গিয়ে পড়তে বসবো। আমার কাছে কি দরকারে আসছিলি বললি না তো? আসলে একটা নোট দরকার ছিল, সেটাই নিতে কলেজে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি আপনি নাই। তখন শাকিল ভাইয়ের সাথে দেখা, তিনি বললেন আপনি নাকি অসুস্থ, তাই কলেজে আসেন না। তাই ভালো আপনাকে দেখেও আসি, আর নোটটাও চেয়ে দেখি দেয় কিনা। কি নোট? রসায়ন। আচ্ছা চল। রিহাপু আর আমি একসাথে নিচে নেমে এলাম। শাকিল আর আন্টি কথা বলছে। কি রে শাকিল্লা, কখন আসলি? আসছি অনেক আগেই। সানি, আমি একসাথে আসছি। তোর কি মাথার ব্যথা কমেছে? না রে, জানি না কি হয়েছে। আপনার মাথায় ব্যথা? তো ডাক্তার দেখান। দেখাইছি, বলে এমনি, কোনো প্রবলেম নাই। স্যার কই? কলেজে। তুই কোন কলেজে আছিস এখন? পাশের এলাকায় যে কলেজটা আছে সেটাতে। আচ্ছা নোটটা দেন, দেরি হয়ে যাচ্ছে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। বলে রিহা ওর রুমে চলে গেল। সানি, তুই সায়েন্স নিয়ে পড়ছিস? ছোট থেকে ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু যখন আপনারা কলেজ থেকে বের করে দিলেন তখন খুব কষ্ট হচ্ছিল। কলেজ থেকে চলে যাচ্ছি তার জন্য না, আমার স্বপ্নটা ভেঙে যাচ্ছিল তাই। কিন্তু এখন নিজের প্রতি একটা জেদ কাজ করে, মনে হয় আমি পারবো। আমার বাবারও ইচ্ছা ছিল আমার ডাক্তার বানাবে, কিন্তু আমার ভাগ্যে তো তা নেই রে। দুঃখ করে লাভ নাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরই মধ্যে রিহার নোট নিয়ে হাজির। এই নে তোর নোট। ধন্যবাদ। শাকিল ভাই চলেন। রিহার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। শাকিল চলে গেল কলেজের দিকে। কি রে, পড়া বাদ দিয়া কই গেছিলি? বহুদিন হইল বাইরে যাই না, তাই বাইরে একটু ঘুরতে গেছিলাম। হাত মুখ ধুইয়া খাইয়া নেই। আমি ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। কয়েকদিন পর আমি কলেজের দিকে যাচ্ছি, হঠাৎ দেখি লিমা তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি কাছে গিয়ে ডাক দিলাম, লিমা ছোট বোন কেমন আছিস? তুই আমায় বোন বললি কেন? তুই কোন অধিকারে বোন বলিস আমায়? আরে বোন, তুই তো আমার আপন মামাতো বোন। মামাতো বোন? আপন বোন তো আর না, সো বোন বলতে আসিস না। তোর চেহারা দেখলে আমার বমি আসে। কি ড্রেস আপ! সারাদিন টয়লেটে বসে থাকিস নাকি রে? আমি আর কিছু না বলে চলে আসলাম। কি রে, চলে যাচ্ছিস কেন? বোনের জবাব নিয়ে যা। যা জবাব পাইছি সারা জীবন মনে থাকবে। কলেজে কিছুক্ষণ ঘোরা, রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। সানি, তোর আব্বু কবে মারা গেছে? প্রায় 7 বছর, যখন আমি খুব ছোট। তাহলে সংসার কিভাবে চলে তোদের? আগে মা অন্যের বাড়িতে কাজ করতো, কিন্তু এখন তো আর করতে পারে না, তাই আমি গ্যারেজে কাজ করে যা পাই তাই দিয়ে চলে কোনোভাবে বসে বসে পড়ছি। হঠাৎ দেখি রিহা আপু আর শাকিল। আরে রিহা আপু, শাকিল, আপনারা? কি করিস? হ্যাঁ পড়ি, কিন্তু এখানে হঠাৎ? শোন, আজ আমার জন্মদিন, বিকেলে তুই আর আন্টি চলে আসবি। আপনার জন্মদিনে আমি যা কি করবো? কিছুই করতে হবে না, যেতে বলছে যাবি। না থাক, তোকে বিশ্বাস নাই, তুই এখনই চল। আপু, আমার তো ভালো জামা কাপড় নাই। আপনার জন্মদিনে অনেক বড় বড় লোক আসবে, আমি গেলে আরো আপনাদের মজাটাই নষ্ট হবো। তোর এত কিছু ভাবতে হবে না, তুই এখনই আমার সাথে যাবি। এক প্রকার জোর করে রিহা আপু আমাকে নিয়ে আসলেন। এটা দেখি ওয়াও, একদম ঝাক্কাস করে বাড়ি সাজিয়েছে। রিহা আপু আমাকে হঠাৎ আমন্ত্রণ করার কারণ? তোর জন্যই আজ আমি মানুষকে বুঝতে শিখেছি। সবসময় বড়রাই শিক্ষা দেয় না, ছোটরাও শিক্ষকের ভূমিকা পালন করে থাকে মাঝে মাঝে। আমি রিহার কথা কিছুই বুঝলাম না। হা করে না থেকে ভেতরে চল। ভিতরে এসে দেখি আন্টি স্যার সবাই বসে আছে। শাকিল শোন, সানি আর তুই ছাদে যা, আমি আসছি। রিহা আসার সময় রসন বইটা আইনেন। বই দিয়ে কি করবি? কিছু পড়া বাকি আছে, সেগুলো শেষ করতে পারি নাই। লাগবে না, আজ আর কোনো পড়া নেই। একটু পর আমার ফ্রেন্ডরা আসবে, তুই উপরে যা, আমি আসছি। এরপর আমি আর শাকিল ছাদে আসলাম। শাকিল, আপনার মন খারাপ মনে হচ্ছে? হিয়ার সাথে কয়েকদিন আগে রাগারাগি হয়েছে, এখন আমার ফোন ধরছে না। হিয়াটা আবার কে? আরে আমাদের ক্লাসমেট, তুই চিনিস না? আমি তো মাত্র কয়েকদিন ক্লাস করছি, চিনবো কিভাবে? আচ্ছা একটু পরে আসবে, দেখিয়ে দিব। তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস? শাকিলের কথা আমি হেসে দিলাম। হাসছিস কেন? হাসার মতো কথা বলে তো হাসবই। আচ্ছা আপনি বলুন, আমার মতো কালো খ্যাত আর গরিব ছেলের সাথে কে প্রেম করবে, যেখানে আপনার বন্ধুরাই দেখতে পারে না?
এটা হাসার কথা হলো? হাসার মানে? আমার প্রেম করা বানরের গলায় মুক্তোর মালার মতো, আর কোনো মেয়ে বা উলু খেতে মুক্তো ছড়াবে? শোন, গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে। ফোটে, কিন্তু যে গোবর শুকিয়ে যায় তার কোনো কাজে আসে না। বুঝছি, জ্ঞানী লোকের সাথে তর্ক করে লাভ নাই। কিছুক্ষণ পর রিহা আসলো, একটা সাদা জামায়, একদম সাদা পরি। আমি দেখে চোখ ফেরাতে পারছি না। শাকিল নিচে যা, হিয়া, রাহিম, রিমি সবাই আসছে। রিহার কথা শুনে শাকিল চলে গেল। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। সানি, আজকে আশাটা অনেক সুন্দর লাগছে। আমি এক ধ্যানে রিহা আপুর দিকে চেয়ে আছি। কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। কথাটা হঠাৎই মুখ ফসকে বেরিয়ে পড়লো। আমি লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললাম। রিহা আপু হেসে বলল, এত লজ্জার কি আছে? তোকে আকাশ দেখতে বলছি, আর আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। আকাশ দেখে কি লাভ বলো, যদি পাশে থাকে পড়ি। তোমার রূপে মুগ্ধ আমি, এখন কি যে করি। আকাশটাকে খুব মলিন লাগে তোমার রূপের কাছে। তাকে কি আর মনে ধরে যদি পড়ি থাকে পাশে। জ্যোৎস্নার হালো হার মেনেছে, চাঁদ লোখায় মেঘে। আমি আজ হারিয়ে গিয়েছি তোমায় দেখে দেখে। ওয়াও, তুই তো সেই রোমান্টিক রে সানি। কবিতাটা অনেক সুন্দর হয়েছে। তুই কি কবিতা লিখিস? আরে না, কিভাবে যেন আজ মুখ থেকে বেরিয়ে পড়লো। আজ আকাশটা সত্যিই সুন্দর। জ্যোৎস্না রাত, হালকা সাদা মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে। মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলা, খুব সুন্দর লাগছে। এমন সময় রিহার ফ্রেন্ডরা আসলো, সাথে শাকিল। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? কেক কাটবি কখন? তোরা যা, আমি আসছি। আমি শাকিলকে বললাম হিয়াকে যেন থাকতে বলে। শাকিল, রিহা, হিয়া আর আমি ছাড়া সবাই চলে গেল। হিয়া, এই হলো সানি। আগে আমাদের সাথে পরিচয় করাতে হবে না, আমি চিনতে পারছি। রিহা আপু, শাকিল, আপনারা যান, আমরা আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, এমনিতেই কিন্তু লেট হয়ে গেছে। রিহার শাকিল চলে গেল। হিয়া আপু, আপনার মন খারাপ? না, কেন বলুন তো? আপনি তো শাকিল ভাইয়ের সাথে রিলেশনে আছেন, তো ভালোবাসার মাঝে রাগ অভিমান থাকবে। আপনার শরীরের কোনো অংশ কেটে গেলে যেমন তা কেটে ফেলে না দিয়ে ভালো করার জন্য ওষুধ খান, তেমনি ভালোবাসায় রাগারাগি হলে তা ভেঙে না ফেলে রাগ কমা পর্যন্ত অপেক্ষা করুন। রাগের মাথায় মানুষ অনেক ভুল কাজ করে, যার জন্য পরে তাকে পথটাতে হয়। আমাদের ছায়ার কথাই ধরুন, আমরা যত অভিমান রাগ করি না কেন, সে সবসময় আমাদের পাশেই থাকে। সানি ভাইয়া, আধারে তো নিজের ছায়াও ছেড়ে চলে যায়। না আপু, এটা ভুল। আধারে ছায়া শুধুমাত্র অদৃশ্য হয়ে যায়, কিছুর আলো পড়লে আবার সে ফিরে আসে। কিছুর আলো পড়লে তবুও একা আসে না। আপনিও সেই আলোটার অপেক্ষাই করুন। তাছাড়া শাকিল ভাই অনেক ভালো ছেলে। হিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। চলুন নিচে যাই। নিচে নেমে হিয়া চলে গেল কেকের দিকে। সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য। হঠাৎ চেয়ে দেখি মামা, মামি, হৃদয় ভাইয়া ও লিমা। ওরা এখানে। আমি এক্ষুনি দাঁড়িয়ে রইলাম। এই রেসে সবার সামনে যাওয়া ঠিক হবে না, আর পার্টিটাও নষ্ট হয়ে যেতে পারে। হঠাৎ দেখি রিহা আপু আমার দিকে আছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদিকে চল, কেক কাটবো। আমি গিয়ে কি করব? ওখানে অনেক লোক। আপনি গিয়ে কেক কাটুন, আমি এখানেই আছি। তুই না গেলে আমি কেক কাটবো না। কি আর করা, অগত্যা যেতেই হলো। কিন্তু দাঁড়ালাম সবার পেছনে। কেক কাটা শেষ হলে সবাই কেক নিয়ে খাওয়া শুরু করলো। আমি সেখান থেকে আবার ছাদে চলে যেতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা, যে দেখি আমার মামাতো ভাই। তুই এখানে কি করছিস রে ফকিন্নি বাচ্চা? ও, কেক খেতে আসছিস? ভাত পাস না আবার কেক খাবি? তোকে ঢুকলো ধরে কে রে? না ভাইয়া, এমনি আসছি। চুপ, আমার কিসের ভাই রে? তোর মতো ফকিন্নি পুত আমার ভাই হতে পারে না। আমি আর কিছু না বলে ছাদে চলে এলাম। আকাশটা আজকে খুব সুন্দর। আমার কথা মনে হওয়ায় কাউকে কিছু না বলে চলে বাসায় চলে এলাম। কি রে, খাইয়াইছস? তুমি খাইছো? এখন গিয়ে পড়তে বস। আমি পড়তে বসলাম, কিন্তু খালি পেটে কি আর পড়া মাথায় ঢুকে? আমি খেয়ে আপাতত পেটটাকে শান্ত করে আবার পড়ায় লেগে পড়লাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিহা আম্মার সাথে গল্প করছে। আমি কি স্বপ্ন দেখছি? রিহা আপু এত সকালে? রিহা আপু আমাকে দেখে বললেন, রেডি হয়ে বাইরে আয়। বলে রিহা বাইরে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে বাইরে এলাম। রিহা আমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এলো। হাতটা ছেড়ে দিয়ে এমন একটা চড় মারলো, যা খাওয়ার পর আমার মাথায় চক্কর দেওয়া শুরু করলো। এই, তোরে আমাদের বাসা থেকে কালকে না বলে আসতে বলছিল কে? আর রাতে না খেয়েছিলি কেন? আসার আগে আমায় একবার জানিয়ে আসতে পারলি না? কি রে, কথা বল। আমি আগে ভুল করছি, তার জন্য তোর কাছে আমি লজ্জিত, কিন্তু তুই না খেয়ে কেন চলে আসলি? বলে রিহা কান্না শুরু করে দিল। আমি পড়লাম বিপাকে। রাস্তায় ভাবে বাচ্চারাও তো কান্না করে না, আর ইনি তো দেখি তার থেকেও উল্টা।
আরে আপু, কান্না করছেন কেন? তুই এখনো আমায় মাফ করতে পারিসনি, তাই কাল ওইভাবে চলে আসতে পারলি। আরে আপু, এইভাবে বলেন কেন? তুই আমায় আপু বলিস কেন? আর আমি তোর ক্লাসমেট, আপনি করে বলিস কেন? আচ্ছা, আর আপু বলবো না, এখন তো কান্না থামান। চল আমার সাথে এখনই, কোনো কথা বলবি না। জানি তোর পড়া আছে, তবুও কিছু বলবি না। আচ্ছা যাব, আগে বলেন কই? আমাদের বাসায় সবাই কাল রাতে ছিল, এখন চল গ্রুপ স্টাডি করব। আমি আর রিহা আপু বাসায় এসে দেখি সবাই পড়ছে। সব থেকে বড় কথা হলো শাকিল আর হিয়াকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ওই তুই কাল রাতে কিছু না বলে চলে গেলি কেন? সানি, এটা কিন্তু আপনি ঠিক করেননি। আসলে আপু, হঠাৎ করে শরীর খারাপ হওয়ায় চলে গেছি। আচ্ছা বাদ দেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ কেন? ফ্রেন্ড হিসেবে এতটুকু আমার দায়িত্ব। এরপর কিছুক্ষণ গ্রুপ স্টাডিতে মনোযোগ দিলাম। হঠাৎ দেখি রিহাপু আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমার সাথে চোখাচোখি হতেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলেন। ব্যাপার কি বুঝতে পারি না তোমার চোখের ভাষা। কেন তাকাও তুমি নীল নয়না, হারিয়ে যাই ওর চোখের চাহনিতে। অনুরোধ, আর তাকিও না ভাবে। হাসার কারণ কি? মুখে কিছু লেগে আছে নাকি? কিছু তো খেয়েও আসিনি যে লেগে থাকবে। কিছুক্ষণ পর স্টাডি শেষ করে সবাই উঠে পড়লাম। সানি, শাকিল, তোরা টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতে বলছি। আচ্ছা তুই যা, তাড়াতাড়ি খাবার দিতে বল, খিদা লাগছে। একসাথে সবাই খেতে বসলাম। সবাই একে একে বসলো। আমার পাশের সিটটা খালি। কিছুক্ষণ পর রিহা এসে আমার পাশে এসে বসলো। আমরা খাওয়া শুরু করলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ে কিছু দিয়ে ঠেলছে। নিচে চেয়ে দেখি রিহা আপু পা দিয়ে ঠেলছে। আমি কয়েকবার পা সরিয়ে নেওয়ার পরেও রেহাই পেলাম না। রিহা আপু মুচকি মুচকি হাসছে। উফ, না পারছি কিছু বলতে, না পারছি সইতে। কি রে সানি, তুই তো খুব ভালোই অঙ্ক বুঝিস। আর পারা, আরো ভালো হতে হবে রে ভাই। আচ্ছা সানি, তুমি তো আমাদের কলেজ থেকে চলে গেছিলা, এখন কোন কলেজে? দে, আছে একটাতে। উফ, রিহাপু পা দিয়ে ঠেলেই যাচ্ছে। উপায় না পেয়ে আমিও দিলাম এক খোঁচা। আর অমনি রিহাপু চিৎকার করে উঠলেন। কি রে, কি হলো তো? আরে কিছু হয় নাই, মনে হয় কেউ চিমটি কাটলো। রিহাপুর কথা শুনে আমি হেসে দিলাম। রিহাপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি মায়ের দিবেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল, শুধু হিয়া শাকিল ছাড়া। তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। এখন আবার কই যাব? যেখানে খুশি। তুই যাবি কিনা? চলে। আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিহা আপু আসলেন। নীল জামায় রিহা আপুকে একদম নীল পরি লাগছে। নীল জামা, চোখে কাজল। যদি কালু না হইতাম তাহলে আজকেই রিহা আপুকে প্রপোজ করতাম। হ্যাঁ কপাল। শাকিল আর হিয়ার সামনে গিয়ে বসলেন। রিহা বসলো আমার সাথে। আমি রিহাকে আর চোখে দেখছি। মাথা আমার সোজা, কিন্তু চোখ হয়ে যাচ্ছে বাঁকা। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে রিহা আপু আমার কাঁধে মাথা ঝুঁকিয়ে দিলেন। জানালা দিয়ে আসা বাতাসে রিহা আপুর চুলগুলো উঠছে অবাধ্যের মতো। আমার ইচ্ছে করছে রিহার চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেই। তো চুলের ঝাপটা পাগল করে আমায়। মনে হয় হারিয়ে যায় দড়ি মাঝে। কিছুক্ষণ পর গাড়ি থামলো পার্কে এসে। রিহা আপু মাথা সরিয়ে নিলেন। হিয়া আর শাকিল নেমে অন্যদিকে চলে গেল। পার্কে আসলাম কেন? অনেকদিন থেকে ঘোরা হয় না, তাই ভাবলাম শাকিল আর হিয়ার সাথে আমিও একটু ঘুরে আসি। তা আমাকে নিয়ে আসলেন কেন? তোকে কিছু কথা বলার আছে। বলুন। চল ওইদিকে গিয়ে বসি। আমরা একটা বেঞ্চে গিয়ে বসলাম। এখন বলুন। তোকে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। খেয়ালি না করে বলে ফেলুন, আমাকে বাসায় যেতে হবে। তোকে আমি এমন সময় শাকিল আর হিয়া চলে এলো। কি রে, তোরা এখানে কি করছিস? ওই শাকিল, তোর আসার আর সময় হলো না, এখনই আসতে হলো কেন রে, তোরে আবার কি করলাম? কিছু না, চল এখন আর বাসায় যাই। আমাদের সানি সাহেব নাকি তাড়াতাড়ি চলে যাবেন। হিয়ার শাকিল যখন একটুখানি সামনে গেল, তখনই রিহা আমার গালে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে গেল। আমি বলদের মতো রিহার দেখে চেয়ে আছি। কি মেয়ে, পার্কে এতগুলো মানুষের সামনে চুমু দিয়ে চলে গেল। এ কি লজ্জা শরম নাই নাকি? নাকি রেশমের দোকানে বিক্রি করে দিচ্ছে? আমিও গাড়িতে এসে বসলাম। এখন রিহার সামনে গিয়ে বসছে, পেছনে শাকিল আর আমি লুকিং গ্লাসে তাকিয়ে আছি। রিহাও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ করে একটা মুচকি হাসি দিয়ে চোখ মারলো। ছেলেদের ঘায়েল করার জন্য মেয়েদের দুইটা মুখ্য অস্ত্র আছে। প্রথম বাঁকা চোখের চাহনি, তারপর হলো মুচকি হাসি। তারপর যদি বাঁকা দাঁত থাকে তাহলে তো কথাই নাই, একদম কলিজা ছিদ্র করে ফেলে। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আমি বাসায় চলে এলাম। রিহা গাড়ি থেকে নেমে সোজা ঘরে চলে গেছে। মনে হয় খুব লজ্জা পাইছে। বাসায় এসে ভাবতে লাগলাম, এইগুলোর মানে কি? রিয়াকে আমার প্রেমে পড়ে গেছে? না, আমার এখন আর ভাবলে চলবে না, আমার ডাক্তার হতেই হবে। তাই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে পরীক্ষাও এসে পড়লো। এই কয়েকদিন প্রায় প্রতিদিনই রিহা আপু আমাদের বাড়িতে এসে আমার খোঁজ নিয়েছেন।
পরীক্ষার দিন সকালবেলা আমি সিট খুঁজতে গিয়ে দেখি আমার পেছনেই রিহার সিট। আমাদের কলেজের আমার রোলই সবার শেষে, সেই হিসেবে রিহা পড়ছে আমার পিছে। রিহাপুর সিটটা আমার পিছনে। ওয়াও! ওই রিভিশন করতে পারছিলি? ওই এদিকে তাকা। স্যার আসছে, পরে তাকাবো। না, তুই এখনই তাকা। কি আর করা, তাকালাম। দেখ তো আমার চোখের কাজলটা ঠিক আছে নাকি। আমি তাকিয়ে আছি রিহার চোখের দিকে। আহা, কি চোখ! হরিণীর চোখের মতো মায়া জড়ানো। চোখের কাজল লেপটে গিয়ে রিহার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। রিহাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কেউ আমার মাথায় টোকা দিল। সামনে চেয়ে দেখি স্যার খাতা দিয়ে দিয়েছেন। আমি খাতাটা নিয়ে লেখা শুরু করে দিতেই পেছন থেকে খোঁচা শুরু হয়ে গেল। কি রে, কমন পড়ছে? আপনার? শোন, কিছু না পারলে বলিস, আর আমি না পারলে বলি দিস। দেখছেন কথা, আবার নাজি গেলে কিভাবে বুঝবো কোনটা পারে আর কোনটা পারে না? আচ্ছা, এখন যা পারেন লিখে ফেলেন, আর আমাকেও লিখতে দেন। আরে শোনা, রাগ করিস কেন? কি? রিহা আপু চুপ করে লেখা শুরু করে দিল। পরীক্ষা শেষ করে হল থেকে বের হলাম। সারাটা সময় রিহা টর্চার করতে হলে। নিজের গার্লফ্রেন্ডও মনে হয় এমন করে জ্বালায় না। কি রে, পরীক্ষা কেমন দিলি? ভালোই হয়েছে। আপনারা কেমন দিলেন? ভালোই হয়েছে। রিহা কই? জানি না, মনে হয় এখনো লিখছে। তুই তো সামনে, তুই বের হয়ে পড়লি, ওই এখনো লিখছে। কয়েকটা নাকি বাকি ছিল, আমি সেগুলো বলে দিয়ে চলে আসছি। কিছুক্ষণ পর রিহা আপু বের হয়ে আসলেন। মনে হচ্ছে এক্সাম খুব ভালো হয়েছে। কি রে, এত দেরি হলো কেন? আর বলিস না, 3 রংটা ভুলে গেছিলাম। সানি ভুলটা ধরিয়ে দিল, তাই একটু দেরি হলো। চল বাসায় যাই। তুই আর শাকিল চলে যা, আমরা পরে আসছি। আচ্ছা। শাকিল আর হিয়া চলে গেল। আমি আর রিহা রাস্তায় এসে রিক্সা নিলাম। ভাই, আমি নেই নাই, রিহা নিছে। একসাথে এক রিক্সায় প্রথম কোনো মেয়ের সাথে উঠলাম। আমার খুব অস্বস্তি লাগছে, আবার ভালো লাগছে। রিক্সা চলতে লাগলো। রিহার চুলগুলো বারবার আমার মুখে এসে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে খুব যত্ন নেয় চুলের। আমি অন্যদিকে চেয়ে আছি, রিহা আমার দিকে। কোন এক সময় আমার হাতে রিহার হাতের স্পর্শ পেল। হ্যাঁ, রিহা আমার হাত ধরেছে। কখনো বুঝিনি মেয়েদের হাত ধরতে কেমন লাগে। এই প্রথম কারো হাত আমার হাতের উপরে পড়লো। আমি ভালো করে বুঝতে পারছি রিহা আমায় ভালোবেসে ফেলেছে। আমি তো রিহাকে যত দেখছি ততই ডুবে যাচ্ছি। আমিও ভালোবেসে ফেলেছি রিহাকে, কিন্তু এখনই বুঝতে দেওয়া যাবে না। আমি এখনই যদি ওর প্রতি দুর্বলতা প্রকাশ করি, তাহলে কখনোই ওকে পাবো না। আগে আমাকে ওর যোগ্য হতে হবে। তারপর কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে এসে থামলো। আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। রিহা রিক্সা ভাড়া মিটিয়ে বলল, আমার সাথে আয়। জানি তোর মনে অনেক প্রশ্ন ঘুরছে, ঘুরতে দে, সময় হলে সব ঘোরা থামিয়ে দিব। বলেই রিহা মলে প্রবেশ করলো। আমি ওর পিছু পিছু গেলাম। বাবারে, এত বড় দোকান আমি আর কখনো ভিতর থেকে দেখিনি। বাইরে থেকে কাজে যাওয়ার সময় দু একবার চোখে পড়েছে। এরপর রিহা একটা শার্টের দোকানে গিয়ে কয়েকটা শার্ট নিলেন। আমাকে একটা নীল শার্ট ধরিয়ে দিয়ে বললেন, যা, এটা পরে আয়। এটা আবার কার জন্য? আমার বয়ফ্রেন্ডের জন্য। দেখতে তোর মতোই কিন্তু সুন্দর, তাই তোকে নিয়ে আসছি। যা, এখন চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আয়। রিহার মুখে বয়ফ্রেন্ডের কথা শুনে আমার কলিজাটা ফেটে গেল। শালার ভাবলাম কি আর হচ্ছে কি, আমারই ভুল। রিহার ব্যাপারে কিছু না জেনেই অমন ভাবতে গিয়েছি। আমি শার্টটা পরে বেরিয়ে এলাম। কালো ছেলেদের নীল শার্ট একদমই মানায় না। বাহ, তোকে একদম হিরো হিরো লাগছে। তবে শার্টটা আর একটু ব্রাইট হলে আরো ভালো লাগবে। নো প্রবলেম, চালিয়ে নিবে। এরপর রিহা আরো কয়েকটা শার্টটা নিলেন। শপিং শেষ করে বেরিয়ে এলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এগুলো দিয়ে আমি কি করব? তুই কি করবি মানে? এগুলো আমি তোকে গিফট করলাম, আর এটা আমার দেওয়া না। শাকিল আর হিয়ার বিষয়টা মিটিয়ে দেওয়ার জন্য ওরা তোকে প্রেজেন্ট করেছে। এটা তো ওরাই দিতে পারতো। পারতো, কিন্তু আজ ওতে একটু তাড়া আছে, তাই চলে গেল। শোন, কাল এগুলো পরে পার্কে আমার সাথে দেখা করবি। আপনার সাথে দেখা করে কি হবে? আমার সাথে হিয়া, শাকিল ওরাও থাকবে। আচ্ছা, আমি এখন আসি বলে চলে আসলাম। রিহাও চলে গেল। রিহার বয়ফ্রেন্ড আছে, কিন্তু কখনো তো শুনিনি। আর আমার সাথে বেশি তো মাত্র কয়েক মাস হলো। যা, আমি যে কেমন! আজ থেকে সব বাদ। আগে যেমন ছিলাম তেমনই ভালো। কারো মনের খবর নিয়ে আমার লাভ কি? বাসায় এসে কাপড়গুলো রেখে একটা ঘুম দিলাম। পরদিন সকালে গোসল করে রিহার মানে শাকিলের দেওয়া নীল শার্টটা পরে পরীক্ষা দিতে এলাম। রিহা আমার দিকে বানরের মতো করে তাকিয়ে আছে। এমন হা করে তাকিয়ে আছেন কেন? দেখছি কালু আজ নায়কের মতো করে এসেছে। অসান লাগছে রে তোকে। আল্লাহ জানে কয়টা মেয়ের ঘুম আজ নষ্ট করিস। যার ঘুমের কারণ হতে চাইলাম সেই তো আমার ঘুম কেড়ে নিল। জানি না সে আমার কথা ভাবে কিনা। কি রে, বিড়বিড় করে কি বলিস? কিছু না, চলুন হলে যাই। কি রে সানি, একদম নায়কের মতো লাগছে। নতুন শার্ট, কারণ কি?
এমনি, আর এটা তো আপনিই নাকি উপহার দিয়েছেন, রিহা বলল। শাকিল কিছুক্ষণ চুপ থেকে বলল, ও মনে পড়ছে, আসলে আমি যেতাম তোর সাথে, কিন্তু হিয়া বলল ওর নাকি কাজ আছে, তাই আমি ওর সাথে চলে গেছিলাম। যাই হোক, অনেক সুন্দর লাগছে। এই হিয়া, এদিকে আসো তো, দেখো তো ওকে চিনতে পারো কিনা। আরে সানি, আজ তো সেই লাগছে, আমার বান্ধবী জয়ে যাচ্ছে। আচ্ছা এখন যাই, দেরি হয়ে যাচ্ছে, পরে আবার এক্সাম শুরু হয়ে যাবে। এরপর আমরা যা যা সিটে এসে বসলাম। পরীক্ষা শেষ করে আমি গাছের নিচে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা মেয়ে এসে আমায় সাথে কথা বলতে লাগলো। হ্যালো ভাইয়া, আমি রাইসা, আপনার সাথে কিছু কথা বলতে পারি? জি বলুন। আসলে আমি শাকিলের পরিচিত, একই সাথে পড়ি। শাকিল আপনাকে দেখিয়ে বলল আপনি নাকি খুব ভালো গণিত পারেন। কয়েকদিন পর তো আমাদের গণিত এক্সাম, আপনি আমায় কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি কাল শাকিলের সাথে পার্কে আইসেন, সেখানেই বুঝিয়ে দিব। আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? আসলে আপু আমি ফোন ব্যবহার করি না। এমন সময় রিহা এসে হাজির। কি রে রাইসা, তুই এখানে? সানি ভাইয়ার সাথে গণিত নিয়ে একটু কথা বলছিলাম। সানির সাথে কিছু বলতে হবে না, তুই যা এখান থেকে। আর তুই খালি বের হ কলেজ থেকে, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়। বলে রিহা কান্না করতে করতে চলে গেল। এ কেমন মেরে, আমাকে ঝাড়ি দিয়ে নিজেই কান্না করে দিল। রিহা কান্না করতে করতে চলে গেল, আমিও বাসায় চলে এলাম। রিহা এমন করলো কেন? মনটা খুব খারাপ লাগছে। কেন জানি রিহা চোখের পানি সহ্য করতে পারি না, খুব মায়া লাগে। পরের দিন আমি একটু তাড়াতাড়ি কলেজে গেলাম, আরো কয়েকজন এসেছে। অনেকক্ষণ পর রিহা, শাকিল, হিয়া আসলো। রিহাকে দেখে মনে হচ্ছে রাতে খুব কান্না করেছে, কিন্তু এখন আমাকে দেখে কোনো কথা বললো না। শাকিল, এদিকে আসেন তো। বলো। রিহা আপু চলে গেল কেন? সেটা বোঝার ক্ষমতা তোর নাই, আর কখনো হবে না। বলেই চলে গেল। বুঝতে পারলাম কিছু। হল রুমেও কোনো কথা বলো না। আমি অনেকবার চেষ্টা করলাম কথা বলার জন্য, কিন্তু কিছুতেই কথা বলছে না। পরীক্ষা শেষ হওয়ার পর কালকের মেয়েটা আবার আসলো। রিহার সামনে কেন যে মেয়েটা আসে আল্লাহ জানে। এবার রিহার কান্না করে চলে গেল না, সোজা আমার কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। শোন, তোর উপরে শুধু আমার অধিকার, আর কারো না। আর কখনো যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা, তো বলা পরের কথা, চোখ দিয়ে তাকালেও খুন করে ফেলবো। বলে সিনেমার নায়কের মতো চলে গেল। আমি তো আসলে অবাক, স্বপ্নে আছি নাকি বাস্তবে কিছুই বুঝতে পারছি না। ওই দাঁড়িয়ে আছিস কেন? পিছে পিছে আয়। সামনে গিয়ে আবার ফিরে এসে বলল। আমিও পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর রিহা পার্কে এসে ঢুকলো। তুই এখানে দাঁড়া, আমি আসছি। বলে চলে গেল। আমি ভাবছি কি হতে চলেছে। যে মেয়ে আমাকে সহ্যই করতে পারে না, সে এখন অন্য মেয়েকে আমার সাথে কথা বলতে দেখতেই পারে না। ব্যাস কিছুক্ষণ পর রিহা ফিরে এলো, তারপর হাঁটু গেড়ে। জানি না কিভাবে বলবো কথাটা, তবে তোকে না দেখলে আমার ভালো লাগে না, তোকে অন্য মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এটাকে যদি ভালোবাসা বলে, তাহলে আমি তোকে ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি হতবাক, কি হচ্ছে এসব? কি রে, কিছু তো বল। আমি তো দ্বিধায় পড়ে গেলাম। এখন যদি রিহাকে না করি তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলবে, পরীক্ষাটাও খারাপ করবে। আপনাকে আমি গ্রহণ করব, তবে আমার কিছু শর্ত আছে। যদি সেগুলো মানতে পারেন তাহলে আমি রাজি। আমি তোর যে কোনো শর্তে রাজি আছি। আগে শুনেন। বল। 1, আপনাকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। 2, আপনার যোগ্য হলে তবেই আমি আপনার কাছে যাব, এই জন্য কোন রকম পাগলামি করতে পারবে না। 3, লাস্ট কোন রকম রোমান্সে যাওয়া যাবে না। নিয়মিত নামাজ পড়তে হবে, আর সুন্নতি বোরকা পড়তে হবে। রাজি? আমি রাজি। তাহলে ঠিক আছে। বলার সাথে সাথে রিহা আমাকে জড়িয়ে ধরলো। এখনই শর্ত ভেঙে ফেললেন? সরি, খুশির কারণে ভুলে গেছি। আজকে প্রথম, তাই মাফ করে দিলাম। এরপর থেকে আর ভুল হবে না। সেদিন একসাথে অনেক ঘুরলাম। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসলাম। পরদিন সকালে আমি হেঁটে হেঁটে যাচ্ছি পরীক্ষা দিতে। হঠাৎ আমার সামনে একটা রিক্সা থামলো। রিক্সায় বোরকা পরা একটা মেয়ে বসা। সানি, উঠে আসো। আপনি কে? আর আমি রিক্সা উঠবো কেন? আরে বোকারাম, আমি রিয়া, উঠে আসো। আমি আর কিছু না বলে রিক্সায় উঠে পড়লাম। রিহা নেমে সরাসরি হলে চলে গেল। শাকিলের সাথেও কথা বললো না। সানি, বোরখাওয়ালাটা কে রে? আরে রিহা আপু। এ কি বলিস? যে মেয়ে জিন্স টপ ছাড়া কিছুই পরতো না, সে আজ বোরখা? আজিব তো। মনে হয় সুবুদ্ধি হয়েছে। শাকিল, হিয়া কই রে? জানি না। এমন সময় আরেকটা মেয়ে বোরকা পরে আমাদের সামনে এলো। এটা আবার কি রে ভাই? আপু কিছু বলবেন? কানের নিচে চট দিমু। আমি আপু, তাই না? আজব তো, আপনি আমার সামনে শাকিলকে মারতে চাইছেন। কে আপনি? সানি ভাইয়া, আমি হিয়া। হিয়া, আজকে আমাদের কি হলো যে সবাই বোরকা পরে? আর বইলেন না, এগুলো সব রিহার কাজ। অবশ্য ভালোই হয়েছে, এতদিন পাপ করছি, এখন একটু হলেও নিজেকে শুধরাতে পারবো। আচ্ছা চল।
পরীক্ষা শুরু হয়ে যাবে। এরপর আমরা হলে চলে এলাম। দেখতে দেখতে আমাদের এক্সামও শেষ হয়ে গেল। সেদিনের পর থেকে রিহা বোরকাই পরেই হলে আসতো। আমি হিয়া আর শাকিল ছাড়া কোন ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেখিনি। পরীক্ষার পর আমি আর রিহা কোচিং এ ভর্তি হই। রিহা ভর্তি হয় অন্য কোচিং। পড়ার ব্যস্ততায় আমাদের কথা হয় না বললেই চলে। তবুও ছুটির দিন আমরা দেখা করি। দেখতে দেখতে আমাদের রেজাল্টের দিন ঘনিয়ে এলো। রেজাল্টের দিন আমি মেসে শুয়ে আছি, খুব টেনশন হচ্ছে। এমন সময় আমার রুমমেট এসে বলল, সানি নিচে একটা মেয়ে তোকে ডাকছে, তুই রেজাল্ট পাইছস? না, আমার কাছে তো মোবাইল নাই। নিচে গিয়ে দেখ কে। আমি নিচে এসে দেখি রিহা বোরকা পরে দাঁড়িয়ে আছে। তোমার রেজাল্ট কি? ভালোই হয়েছে। তোমার? এখনো পাইনি। আচ্ছা, রোল বলো। 67। কিছুক্ষণ পর, এটা কি করছো তুমি? এত খারাপ রেজাল্ট কেউ করে? কেন, কি হয়েছে? দুইটাতে ফেল। রিয়ার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনের অজান্তে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আরে পাগল, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো। কথাটা শুনে আমি রিহাকে জড়িয়ে ধরলাম। রিহাকে আজ খুব আপন মনে হচ্ছে। আরে পাগল ছাড়ো, লোকজন দেখছে। আমি রিহাকে ছেড়ে দিলাম। চলো আজকে তোমাকে নিয়ে ঘুরবো। কই যাব? চল দেখি কই যাওয়া যায়। আচ্ছা চলো, বলে আমি রিহা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে মেসে চলে এলাম। এর কিছুদিন পর ভর্তি পরীক্ষা শুরু হয়। রিহা একটা ভার্সিটিতে চান্স পায় আর আমার চান্স হয় মেডিকেলে। চাচার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। চাচার জন্য আজ আমি ডাক্তারিতে চান্স পেয়েছি। এরপরে আস্তে আস্তে আমার সাথে রিহার দূরত্ব বাড়তে থাকে। কোচিং করা অবস্থায় তবুও দেখা হইতো, কিন্তু এখন আর দেখাও হয় না। ইদানিং রিহার কথা খুব মনে পড়ছে, তাই বাসায় আসলাম। বাসায় এসে দেখি মা রান্না করছে। আরে সানি, তুই হঠাৎ? মা, হ্যাঁ, কেমনে আছো? আমি তো ভালোই। তোর কি খবর? মা, ভালোই। রিহা আইছিল? না তো, রিহা তুই যাওয়ার পর আর আইয়াই না। আচ্ছা, খাবার দাও, খুব খিদা লাগছে। আমি খাওয়া করে বিকেল বেলা বের হলাম। এলাকার রাস্তায় দেখি শাকিল আর কয়েকজন বসে আছে। আমি তাদের কাছে গেলাম। আরে ডাক্তার, তুই কবে আসলি? আরে ডাক্তার হতে পারলাম কই, এখনো তো শেষ হয় নাই। আসলি কবে? এই তো কিছুক্ষণ আগে। বলতে পারিস রিহা কই? রিহার কথা শুনে শাকিল চুপ করে গেল। কিরে বল। জানি না রে, কিছুদিন আগে শুনেছি ওর আব্বু নাকি বদলি হয়ে গেছে, তাই এখানে আর থাকে না। ওর ভার্সিটিতে গিয়ে খোঁজ নিছিলি? ওই তো চট্টগ্রাম ভার্সিটিতে আছে, আর আমি ময়মনসিংহ মেডিতে। তো কিভাবে খোঁজটা পাই বল? আচ্ছা বাদ দে, হিয়ার খবর কি? চলছে। তোর খবর কি সেটা বল। কি করছিস এখন? এইখানে লেখাপড়া করছি, চল হিয়ার সাথে দেখা করে। চল। তার আগে গ্যারেজে গিয়ে চাচার সাথে দেখা করে আসি। চল। এরপর আমি আর শাকিল গ্যারেজে আসলাম। এসে দেখি চাচা সে আগের চেয়ারটাতেই বসে আছে। চাচা কেমন আছেন? আরে সানি, তুই কবে আসলি? এতদিন আমার কথা মনে পড়লো? চাচা মনে তো পড়েই, কিন্তু চাইলেও তো আর আসতে পারি না। তো আর কতদিন আছে? আর 2 বছর লাগবে। ভালো করে পড়িস, দোয়া করি অনেক বড় হ। চাচা সবকিছুই আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। আরে বাসা, মেয়ে তোর, টাকা আমার। টাকা তো অনেক কামিয়েছি, কোনো ছেলে মেয়ে নাই, খাবে কি? আচ্ছা চাচা, এখন যাই, পরশুদিন চলে যাবো আবার। এরপর আমি আর শাকিল চললাম হিয়ার সাথে দেখা করার জন্য। হিয়ার বাবা খুব ধনী। শাকিল সরাসরি হিয়ার বাসায় ঢুকলো। আমি ওর পিছু পিছু গেলাম। ভিতরে গিয়ে দেখি হিয়ার মা আর হিয়া বসে আছে। অবশ্য হিয়ার মা আমায় চিনে না। আমি হিয়ার মাকে সালাম দিলাম, আর হিয়া হা করে তাকিয়ে আছে। কিরে, হা করে আছেন কেন? দেখছি সূর্য আজ কোন দিকে উঠলো। তো ডাক্তার সাহেব, আপনি এতদিন পর? পড়ালেখা অনেক বিজি, তাই বাসায় তেমন একটা আসা হয় না। আর কতদিন লাগবে শেষ হতে? 2 বছর। আপনি কি করতেছেন? কি আর করব, হাজবেন্ড ওয়াইফ একই সাথে অনার্স করছি। হাজবেন্ড ওয়াইফ মানে? আপনি চলে যাবার পর বাবাকে আমাদের বিষয়টা বলি, কিন্তু বাবা রাজি হয়নি প্রথমে। পরে রিহা এসে আব্বুকে বোঝাই। এর কয়েকদিন পর আমাদের বিয়ে হয়। তার মানে আমি দাওয়াত হতে বঞ্চিত? আপনার তো কোনো খবরই পাইনি আমরা। আচ্ছা, আপনি কোন বিষয়ে ডাক্তারি করছেন? কার্ডিওলজিস্ট। ওয়াও, তার মানে হৃদয়ের ডাক্তার। বলেই হিয়া আর শাকিল হাসতে লাগলো। আচ্ছা হিয়া, রিহার কোনো খবর বলতে পারবেন? আমার কথা শুনে হিয়া চুপ হয়ে মাথা নিচু করে ফেললো। কি হলো, প্লিজ কথা বলুন। কিন্তু কোনো কথা বলছে না, মনে হচ্ছে কান্না করে দিছে। তারপর চোখ মুছে বলল, শাকিল, তুমি সানি ভাইকে নিয়ে ছাদে যাও, আমি আসছি। বলে অন্য রুমে চলে গেল। আমি শাকিলের পিছু পিছু ছাদে আসলাম। শাকিল, কি হয়েছে প্লিজ বল। একটু অপেক্ষা কর, জানতে পারবি। কিছুক্ষণ পর হিয়া আসলো, হাতে একটা কাগজ। এই নেহা, রিহা এই চিঠিটা আপনাকে দিতে বলেছে। আমি চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম।
চিঠিটা পড়ার পর মনে হচ্ছে আমার কলিজাটা কেমন টেনে ছিঁড়ে ফেলছে। এ হতে পারে না, রিহা আমার সাথে এমন করতে পারে না। রিহা যে আমায় কথা দিয়েছে আমার ছেলে কখনো যাবে না, তাহলে আজকে কেন চলে যেতে চাইছে? প্রিয় সানি, যখন তুমি এই চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। খুব ইচ্ছে ছিল তোমার হাতে হাত রেখে বাকি জীবনটা কাটিয়ে দিব, তোমার বুকে মাথা রেখে তোমার অনুভূতির ভাগিদার হব, কিন্তু আল্লাহ হয়তো আমার কপালে সেই সুখ রাখিনি। আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি। ডাক্তার বলেছে আমি মাত্র কয়েকদিনের সদস্য এই দুনিয়ার, আর কিছু লিখতে পারছি না। যদি পারো আমার কবরের পাশে এসে একটু দোয়া করে যেও। ইতি, রিহা। মনে হচ্ছে নিজের নামটাও লিখতে পারিনি। কি আপু, এটা হতে পারে না। আমি পারবো না রিহাকে ছাড়া বাঁচতে। প্লিজ কিছু একটা করুন। আবার কান্না দেখে হিয়া আর শাকিলও কান্না করছে। আকাশটা আজ খুব ভারী মনে হচ্ছে। আজ হয়তো সে নিজেও খুব দুঃখী কাউকে হারানোর শোকে। একটু পর হয়তো অঝরে বর্ষণ করে বুঝিয়ে দিয়ে হারিয়ে গেছে সে। তখন হাজার কেঁদেও কোনো লাভ হবে না। আমি এখনই রিহার কাছে যাব। বলতে পারেন কই আছে? ওরা এখন ময়মনসিংহেতে আছে। আমি কেমন ছেলে, নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারছি না? তাহলে কি হবে আমার ডাক্তার হয়ে? আমি যেখানে পড়ি সেখানে থাকার পরও কেন খুঁজে পেলাম না? আমি এখনই যাব। প্লিজ ওর বাসার ঠিকানাটা দেন। চলুন, আমি চিনি ওদের বাসা, আমিও যাব। এরপর সবাই বেরিয়ে পড়লাম রিহার বাসার উদ্দেশ্যে। রাস্তা যেন শেষ হতেই যাচ্ছে না। মনে হচ্ছে বিপদের সময় সবকিছু বেড়ে যায়, যেমন আজ বেড়ে গেছে পথের দূরত্ব। কিছুক্ষণ পর আমরা রিহার বাসায় এসে পৌঁছতাম। ভিতরে গিয়ে দেখি রিহার আম্মু সোফায় বসে কান্না করছে। আন্টি, রিহা কই? সানি, তোমার এতদিনে রিহার কথা মনে হলো? আন্টি, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি বলুন রিহা কই? রিহা ময়মনসিংহ মেডিকেলে ভর্তি। হয়তো তোমাকে শেষবার দেখার জন্য আল্লাহকে বাঁচিয়ে রাখছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। এখানে সব আমার চেনা। রিসেপশনে গিয়ে রিহার নাম জিজ্ঞেস করতেই বলে দিল। আমি দৌড়ে রিহার কেবিনে গেলাম। গিয়ে দেখি রিহার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রিহার পাশে স্যার দাঁড়িয়ে আছে। আমি রিহার কাছে যেতে রিহার আব্বু বের হয়ে গেলেন। আমি রিহাকে বিরক্ত না করে ওর পাশেই বসে রইলাম। কিছুক্ষণ পর রিহা চোখ খুললো। আমাকে দেখার সাথে সাথে মাস্ক খুলে জড়িয়ে ধরলো। ভাবতে পারিনি মরার আগে তোমাকে দেখতে পাবো। প্রত্যেকদিন দোয়া করতাম যেন মৃত্যুর কিছুক্ষণ আগে তোমার সাথে দেখা হয়। আল্লাহ আমার কথা শুনেছেন। এখন তোমার বুকে মাথা রেখে আমি মরতে পারবো। তোমার কিছুই হবে না পাগলি, আমি আছি তো। আমার জীবন থাকতে তোমার কিচ্ছু হবে না। তুমি শান্ত হয়ে বসে পড়ো, শুয়ে থাকো, আমি তোমার কাছেই আছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে রিহাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। যাওয়ার আগে রিহা খুব কান্না করেছে। সানি, তুমি আমাকে কখনো ভুলে যেও না। তোমাকে ভুলার মতো ক্ষমতা আমার নেই। দেখো, তুমি ভালো হয়ে যাবে। আস্তে আস্তে রিহা হারিয়ে গেল ওটিতে। প্রায় 4 ঘন্টা পর ডক্টর বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, স্যার, রিহা কেমন আছে? সরি, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। ডাক্তারের কথা শোনার পর আমার হয়েছিল মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি কেবিনে শুয়ে আছি। পাশে হিয়া আর শাকিল। কিরে, তোরা এখানে কেন? আর আমি বা কোথায়? তুই এখন হসপিটালে? আমি এখানে কিভাবে এলাম? আর রিহা কই? রিহা মারা গেছে। সেদিন তুই ওর মৃত্যুর কথা শুনে সেন্সলেস হয়ে কোমায় চলে যাস। আজ 1.5 বছর পর তোর জ্ঞান ফিরলো। আজকে আমার সব কিছু মনে পড়তে লাগলো। হয়তো চোখের পানি শুকিয়ে গেছে, হয়তো বা নির্বাক হয়ে গেছি। কি ভাগ্য আমার! ভালোবাসার মানুষটার জানাজাটাও দিতে পারলাম না। হসপিটাল থেকে ছাড়া পেলাম। রিহা মারা যাওয়ার 1.5 বছর পর ওর কবরের পাশে এলাম। কেমন আছো তুমি? ভয় করে না একা থাকতে? তুমি তো বলতে আমার ছেড়ে থাকতে পারবে না। এখন কিভাবে পারছো? মিথ্যুক একটা। আমি দাঁড়িয়ে আছি, সময় চলছে তার আপন গতিতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা। সবকিছু নিয়তির খেলা।